হৃদয় বাংলাদেশ। আপনারা দেখছেন চ্যানেল আই। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিপ্রেসক্রিপশন দেখার জন্য। চ্যানেল স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, বিশেষ করে নাক, কান এবং গলা, এই তিনটি কিন্তু কোনো না কোনোভাবে এই পঞ্চ ইন্দ্রিয়ের সাথে কিন্তু সম্পৃক্ত। আজকে আমরা এই তিনটি অর্গান নিয়ে কথা বলবো, নাক, কান এবং গলার বিভিন্ন নিয়ে কথা বলবো, এবং এই সময়ে এই নাক, কান এবং গলার কি কি রোগের প্রবণতা বেড়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই বিষয়ের উপর দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচিত হই। আমার বাম দিকে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার AF মহিউদ্দিন খান। তারপরে আছেন একই মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। যে নাম্বারগুলোতে আপনি ফোন করে আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন সেই নাম্বারগুলো কিছুক্ষণের মধ্যে টিভি স্ক্রিনে ভেসে উঠবে। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণে আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করব। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার AF মহিউদ্দিন খান, আপনার কাছে জানতে চাইব যে নাক, কান, গলার তো অনেক রোগ রয়েছে, সারা বছরই বিভিন্ন ধরনের রোগ হয়। তো এই যে গরম পড়েছে এখন এবং এই যে একটা ভ্যাপসা পরিস্থিতি, এর সাথে এই সময়ে নাক, কান, গলা রোগ বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? কি কি রোগগুলো বেড়ে যায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই গরমের জন্য সাধারণত আমাদের তো নাক, কান, গলার কিছু কমন রোগ আছে, কিন্তু এই গরমের জন্য কিছু রোগ বেড়ে যেতে পারে। যেমন কানের জন্য যদি আমরা আসি, কান থেকে শুরু করি। কানে যেটা হয় সেটা হচ্ছে কানে চুলকাতে পারে। কান, আমরা অনেকে কানটা চুলকাই, কানে এই চুলকাতে চুলকাতে ব্যথা হতে পারে। আচ্ছা আচ্ছা, খুব কমনগুলি আমরা যদি আনি, এর মধ্যে নাকে যদি আনি, নাকটা তার নাক দিয়ে সর্দি পড়তে পারে, নাকে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, যেটা আমরা এক কথায় বলি রাইনাইটিস, বা ওই দিক দিয়ে যদি আরো ভিতরে যাই সাইনোসাইটিস বাড়তে পারে গরমের জন্য। তারপর আরো নিচে যদি নামি, গলাতেও প্রবলেম হতে পারে। গলাতে আমার টনসিল থেকে শুরু করে টনসিলাইটিস, টনসিলের প্রবলেম, ফ্যারিংসের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, ইভেন নিচের দিকেও নেমে যেতে পারে। পুরোটাই গরম এবং গরমের সাথে আমরা গরম থেকে রিলিফ পেতে চাই, এবং রিলিফ পেতে গেলে আমরা অনেক সময় ঠান্ডা ইউজ করি, সেগুলোর সাথে রিলেটেড। সুতরাং রোগগুলো আমাদের তিন জায়গাতে এফেক্ট করতে পারে এই গরমের জন্য। আচ্ছা আচ্ছা, তো গরমে যে রোগগুলো হচ্ছে, আমরা জানি যে নাকের সমস্যা, কানের সমস্যা বা গলার সমস্যাগুলো সাধারণত শীতের সময় বাড়ে, ঠান্ডায় বাড়ে। তো এখন গরমেও উনি বললেন যে বাড়তে পারে। তো এটা কেন, কিভাবে এটা হয়? গরম, অতিরিক্ত গরমে আমরা রিলিফ পাওয়ার জন্য বেশি ঠান্ডা পানি আমরা ইউজ করি বা ঠান্ডা পানি খাই। এক, আর বিশেষ করে আরেকটা হচ্ছে যে ওয়েদারে যে হিউমিডিটি, যে শীতকালে যে হিউমিডিটি ওয়েদারের মধ্যে কম থাকে, আর্দ্রতা এখন বেশি, তো গরমের দিনে দেখা যায় আর্দ্রতা ওয়েদারে বেশি। আর্দ্রতা থাকার জন্য যে কানে যে স্যার কতক্ষণ আগে বলতেছিলেন যে ফাঙ্গাল ইনফেকশন বা কান চুলকানো, ফাঙ্গাল ইনফেকশন গ্রো করে, যে টেম্পারেচার, সুইটেবল টেম্পারেচার এবং আর্দ্রতার দুইটা সমন্বয়ে দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি হয় এই সময়টাতে। আর্দ্রতা যেহেতু বেশি থাকে, আর্দ্রতা বেশি এবং টেম্পারেচার বেশি। এখন একটা ব্যাপার, যে যখন আমরা ঘামে যাই, এই ঘামে যাওয়ার পরে যে একটা সিক্রেশন তো হচ্ছে, এই সিক্রেশনটা আমার কানের ভিতরে চুলকানোটা ভালো কথা বলছেন উনি, যে আমাদের ইউসুফ সাহেব ভালো কথা বলছেন যে একটা ছত্রাকের ব্যাপারটা, ফাঙ্গাসের ব্যাপারটা। কিন্তু এর সাথে আরেকটা ব্যাপার আছে। ধরেন একটা কানে আগে থেকেই তার একটা কানে খৈর, যেটাকে আমরা বলি ওয়াক্স, অল্প কিছু জমে আছে, ওটা আপনি এর আগে ডিস্টার্ব করছিল না, কিন্তু যখনই আপনি ঘামালেন, ঘাম বেরোলো, ওই ঘামটা তো একটা তরল জিনিস, ওটা ভিতরে গিয়ে ওটাকে একটু লিকুইড বা একটা তরল করলো সে ইরিটেট করতে পারে, অর্থাৎ তার কাছে একটা খোঁচানো বা চুলকানো বা একটা অস্বস্তি বোধ, তখন সে চুলকাতে পারে। বেসিক্যালি ব্যাপারটা কি ছিল? বেসিক্যালি ব্যাপারটা ছিল যে তার
কানে ময়লাটা আগে থেকেই ছিল কিন্তু তার চুলকাচ্ছিল না, কিন্তু গরমের জন্য ঘামার জন্য সে ঘেমে গিয়ে কিন্তু চুলকানি উদ্রেক উদ্রেক। পাশাপাশি স্যার আরেকটা জিনিস হতে পারে যে শীতকালে ওয়াক্সটা এনভায়রনমেন্ট ড্রাইয়ের জন্য ওইটা ড্রাই হয়ে সাইজ ছোট হয়ে থাকে। ছোট ছিল, যেহেতু আর্দ্রতা বেশি কিছু ফুলে ওঠে হ্যাঁ আর কি। কিছু ফুলে উঠবে, ফুলে উঠলে প্রেশার ইফেক্ট দিবে, প্রেশার ইফেক্ট মনে হয় কানে কিছু আছে। কানে আছে, পাশাপাশি পেইন এগুলো হতে পারে, ব্যথা বোধ করতে পারে। তো আপনি একটু আগে বলছিলেন যে কান চুলকাতে চুলকাতে ব্যথা হয়ে যেতে পারে, তাহলে কি সাধারণ সমস্যা থেকে কান চুলকাতে চুলকাতে হয়তো সামান্য ফাঙ্গাস ছিল, সেখান থেকে চুলকাতে চুলকাতে কানে আরো বড় ইনফেকশন হয়ে যেতে পারে? অবশ্যই এবং এটার জন্য খুবই জরুরি অবস্থা দাঁড়ায় অনেক পেশেন্টের, যে সে ব্যথায় হা করতে পারে না, কথা বলতে পারে না, ইভেন কানের মধ্যে যাতে হাতটা লাগে তাতে সে ব্যথা বোধ করে, যেটাকে আমরা বহিকর্ণের প্রদাহ বলি বা অটাইটিস এক্সটার্না। এবং অটাইটিস এক্সটার্নার কিন্তু প্রধান যতগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে এই কান চুলকানো। এটা নিজে নিজে চুলকা করতে পারি অথবা রোগের জন্য চুলকা, অনেকে আবার অভ্যাস থাকে কানটা চুলকানো, তো দুখান থেকে এই জিনিসটা অনেকে কিন্তু তবে আপনার এই কান চুলকানোর জন্য দেখা যায় অনেক সময় ফারাঙ্কল হয়, যে এপসিস ইন দ্য হেয়ার ফলিকল, যেটাকে আমরা বলি ভিতরে যে চুলগুলো থাকে চুলের গোড়ায়, যে কানের ভিতরে চুল থাকে এক্সটার্নাল অডিটরি ক্যানালের আউটার পার্টে, সে চুলের গোড়ার মধ্যে ফোড়া হতে পারে। ফোড়া হয়ে যায়। হ্যাঁ, এটা হতে পারে এই অ্যাবডেশন করার জন্য, আমরা যখন ছুলে যায় বসার জন্য অ্যাবডেশন হয় ছুলে যায়, নরমাল যে জীবাণুটা আছে যার জন্য হতে পারে, হ্যাঁ ওই ছড়ে যাওয়ার জন্য নরমাল জীবাণুটা ভিতরে ঢুকে যায়। কারণ তো একটা নরমাল জীবাণু আমাদের বডিতে তার জায়গায় স্কিনটা ফেটে গেল ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে গেল জীবাণুটা ঢুকে গেল, আচ্ছা আচ্ছা, যেটা নরমালি হচ্ছিল না, কিন্তু অ্যাবডেশনের কারণে সে সুযোগ পেল, সে ভিতরে ঢুকে গেল। এই জন্য কি আসলে আমরা দেখি তো অনেককে যে কটন বাড ব্যবহার করেন অকারণে, তো এইভাবে কি কান পরিষ্কার করা ঠিক কিনা, ভাবে কান চুলকানোটা ঠিক কিনা? কারণ অনেকে কিন্তু এই অবস্থা আছে অনেকের মধ্যে করে, কিন্তু এটা র্যান্ডমলি প্র্যাকটিস করা ঠিক না। অবশ্য আমি এটা কথা বলি শুধু র্যান্ডম, আমার মতে করাই উচিত না, আর যদি করতেই হয় আপনি এখন একজন দরকার, আপনি বলবেন করবেন না, সে তো আপনি আটকে রাখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, পেশেন্টকে আমি স্পেশালি অ্যাডভাইস করি যে কোনো একটা মেডিকেটেড ক্রিম লাগিয়ে তারপর যেন সে করে, তাতে কি হয় সুবিধাটা হয় যাদের অভ্যাস। আমি কিন্তু বলছি না যে আপনি কান চুলকান, আমি কিন্তু বলছি যে আপনি কান চুলকাবেন না। আপনার কান চুলকাচ্ছে, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেন, তারপর যাওয়ার সময়ের ব্যাপার আছে, এই ব্যাপার আছে, সে তখন যদি আপনার প্রবলেমটা দাঁড়ায় আপনি তখন কি করবেন? আমি বলি আপনি কটন ইউজ যদি করতেই হয় তখন আপনি মলম দিয়ে মেডিকেটেড ইউজ করে দিলে সফট থাকে, অ্যাপ্রেশনটা হয় না। তো স্যার আমরা এই ক্ষেত্রে মেডিকেটেশন দিলে যে প্যাভিসন যে ক্রিম আছে অ্যান্টি ফাঙ্গাল উইথ অ্যান্টিবায়োটিক, এই ক্রিমটা ভালো। আচ্ছা, আমাদের দর্শক একজন ফোন করেছেন, আমি ফোনটা নিচ্ছি একটু। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলুন। আমি চিটাগাং থেকে বলছি। জি বলুন। আচ্ছা, এই আমার কানের নিচে, এই বাগানের নিচে একটা টিউমার ছিল। হ্যাঁ। তো টিউমারটা 1 মাস 7 দিন হয়ে গেছে। ওটা অপারেশন করে ওর নিচের থেকে 3-4টে ছোট ছোট মাংসপিণ্ড বের করা হয়েছে। এখন ঘাটা শুকায় গেছে, কিন্তু ওই জায়গাটা এখনো ব্যথা আছে, এবং ওই কানের নিচে দিয়ে ভিতরে এখনো কানের মধ্যে মাঝে মাঝে ওই ইয়ে করে ওঠে, যেমন করে আপনার মেঘ বিদ্যুৎ চমকা যেরকম, ওইরকম বিদ্যুৎ চমকানোর মতো করে ওঠে, সেটা ব্যথা করে, এবং মুখটা একটু বাঁকা হয়ে গেছে, কথা বলতে অসুবিধা হয়। আমার অপারেটিং যে ডাক্তার ছিলেন উনি বলছেন যে এটা আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু আশানুরূপ ভাবে এটা মানে পরিবর্তনটা আসছে না, যে মুখটা যে পাকা হয়ে গেছে এই পাকাটা এখনো ঠিক হচ্ছে না। এবং ভিতরে উনি বলছেন যে একটা ওই আমলকি সবসময় কানের মধ্যে এক্সারসাইজ করা, এখন এক্সারসাইজ করা হচ্ছে এবং সবসময় এক্সারসাইজ আমরা করছি, কিন্তু তো এটা আশানুরূপ ভাবে ইমপ্রুভ আমরা পাচ্ছি না। এখন আমাদের হটকেন মিডান কি খবরই আছে আমাদের সুপরামর্শ করে আমরা উপকৃত হব। আচ্ছা আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন, আমাদের বিষয়ে জবাব দিচ্ছি। আচ্ছা, আপনি যেভাবে একটা বর্ণনা দিলেন তাতে আমার মনে হচ্ছে যে একটা লালা গ্রন্থি থাকে আমাদের কানের নিচে এবং সামনে, এই লালা গ্রন্থিতে হয়তো কোনো টিউমার হয়েছে। আপনার বর্ণনা থেকে আমি বলছি আর কি, ওটাকে প্যারোটিড বলে, প্যারোটিডের উপরে কোনো টিউমার হয়েছে বা সেটার অপারেশন করতে গিয়েছেন আপনি। এখন দুটো প্রবলেম বলেছেন আপনি বলেছেন যে 7 থেকে 10 দিন আগে আপনার অপারেশনটা হয়েছে এবং ব্যথা অনুভব করছেন। আরেকটা বলেছেন আপনি যে কানের ভিতরে বিদ্যুতের মতো চমকাচ্ছে। তৃতীয় কথা প্রবলেমটা আপনি বলেছেন যে আপনার মুখটা বাঁকা হয়ে গেছে। এখন এই যে 3টা কথা, প্রথম কথাটা যেটা হচ্ছে ব্যথা, একটা অপারেশন করার পরে 7 দিন থেকে 10 দিন পরে একটু অল্প ব্যথা, হালকা ব্যথা, অস্বস্তি বোধ থাকতেই পারে। কানের ভিতরে বিদ্যুতের মতো চমকাচ্ছে সেটাও থাকতে পারে কখনো, যদি আমরা আমাদের যে শরীরের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্নায়ু আছে, স্নায়ুতন্ত্র আছে, সে স্নায়ুর কোনো একটা হয়তো কাটা গেল বা তাকে ইরিটেট করা বা কোনো কারণে সে ইরিটেট হয়ে আছে, আপনি যখন একটা অপারেশন করার পরে এটা কিন্তু একটা
হিলিং প্রসেস যেটা বলে, হিলিং প্রসেসে গিয়ে নার্ভটা পড়ে আটকা পড়ে গিয়ে হয়তো নার্ভের চাপ পড়ছে, এটা মেনে নেওয়া গেল। তো তৃতীয় যেটা বলেছেন সেটা কিন্তু আসলে আপনাকে না দেখে বলা কঠিন। তবে সাধারণত এখানে যে ব্যাপারটা হলো, আমাদের ওই প্যারোটিড যে গ্রন্থিটা বললাম তার ভিতর দিয়ে আমাদের মুখের মধ্যে চোখ বন্ধ করা, মুখের মধ্যে পুরো মুখটার যে আমরা দুটো ভাগ করে নেই, তার একটা ভাগে ডান দিকে বলি বাঁ দিকে বলি, একটা দিক থেকে একটা নার্ভ হচ্ছে ফেসিয়াল, ওই নার্ভটা আমাদের মুখের ভিতরে বিস্তৃত হয়ে থাকে এবং ওর কাজের উপরে আমাদের হাসতে গেলে ভালো হাসা, চোখ বন্ধ করলে চোখ বন্ধ হয়ে যাওয়া, কপাল কুচকাতে গেলে ভালো করে কুচকানো, মুখটা ফুলাতে গেলে ফুলা, প্রত্যেকটা জিনিস কিন্তু এই নার্ভটার উপরে নির্ভরশীল। এখন কোনো কারণে হয়তো আপনার ওই নার্ভটা, আমি যদি বলি ইনজুরি হয়েছে অথবা কাটা গেছে অথবা নার্ভটা কোনো কারণে ডিস্টার্বড, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করতে পারে। অথবা টিউমার হয়তো ওইভাবে ইনভেট ছিল, অথবা এভাবে ইনভেট ছিল যে উনি ডাক্তার সাহেব যিনি সার্জারি করেছেন এটাকে রক্ষা করা সম্ভবপর ছিল না, সেটা নার্ভটা মানে নষ্ট হয়ে যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল, হতে পারে এটা করার কিছুই ছিল না। হ্যাঁ, এবং এটা স্যার এখন এটা একটা হতে পারে স্যার, ইট মে বি নিউরোপ্র্যাক্সিয়া, যেটা একবার নার্ভ অবশ হয়ে যাওয়া, হয়তো কিছুদিন পরে এটা ভালো হয়ে যাবে। আর নার্ভ যদি সেরকম হয় অবশ্যই হয়ে গেলে চান্স থাকে। আর পাশাপাশি যদি নার্ভ ট্রান্সেকশন অথবা নার্ভ যদি কাটা যায়, সেই ক্ষেত্রেও আপনার সম্ভাবনা থাকবে, যদি আপনি ফিজিওথেরাপি নেন, যদি প্রপারলি ফিজিওথেরাপি নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 100% রিকভারি না হলেও 70 থেকে 80% আপনার রিকভারি হবে। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনি একটা মেসেজ ভালো না, পাশাপাশি কোনো ভালো ফিজিওথেরাপি আপনার গাইডেন্সে চিকিৎসা নেন, কারণ আপনি যেভাবে ম্যাসেজ করছেন সেটা হয়তো ম্যাথমেটিক্যাল হচ্ছে না, সেখানে মেসেজ আছে, লাইট আছে, রেডিয়েশন আছে, সবকিছু মিলে আপনার ভালো একটা ফিজিওথেরাপি সেন্টারে কোনো ব্যক্তির কাছে কোনো একটা ভালো সেন্টার, বা বিশেষ করে আমার মনে হয় চিটাগাং মেডিকেলে এই ব্যাপারে আপনি যোগাযোগ করতে পারেন, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে। আমরা আলোচনা আবার আসবো, দর্শক একজন লাইনে আছেন, ফোনটা নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো, আমি বলছি। জি, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন। হ্যালো, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আমি নারায়ণ থেকে বলছি। জি বলুন। আচ্ছা, কানে যে পানি যায়, হ্যাঁ পানি গেলে মনে হয় ব্যথা করে, হ্যাঁ, ওই সময় ওটা চিকিৎসা কি? মানে কানে পানি গেলে কান ব্যথা করে, কান দিকে এমনিতে পানি পড়ে? হ্যাঁ, পানি পড়ে। এটা কতদিন থেকে এই সমস্যা আপনার, বা কতদিন, কত মাস? অনেক দিন থেকে এরকম কানে পানি পড়ছে? দুই কানই না এক কান? এক কানে। আচ্ছা, কান কি চুলকায়? হ্যাঁ, কান চুলকায় আপনার একই সাথে? কান চুলকায়, শুধু ব্যথা করে এবং ঠান্ডা লাগলে ব্যথা করে। আচ্ছা আচ্ছা, তো যে কানটা দিয়ে পানি পড়ে সেই কানে কি কম শোনেন একটু? হ্যাঁ, কম শুনি। এবং সেখান থেকে পুজ আসে, দুর্গন্ধ হয়? হ্যাঁ, হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি যে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। তা আপনি যেটা বলেছেন যে আমরা মোটামুটি তিনটা জিনিসে ধরে নিলাম, এবং আমাদের কান পাকা রোগীদের কিন্তু এই তিনটা সমস্যাই থাকে। একটা হচ্ছে কান দিয়ে পানি আসা। আসলে কি ব্যাপারটা হলো, কানের পর্দাটা যদি ফুটো থাকে তাহলে পানি আসবে। এর মধ্যে আমি একটা কথা বলিনি, আমাদের অনেকের ধারণা যে কানে পানি গেলে কান পাকে। কানে পানি গেলে কান পাকার কোনো সম্ভাবনা নেই। তবে যে কান আগে ইনফেকশন করা আছে, পর্দা করা আছে, বা চামড়া ফুটো হওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কান পাকা রোগীর কানে পানি গেলে কানের সমস্যা, নাহলে নরমাল সুস্থ লোকের কান না পানি যাওয়ার বড় আরো ভালো, কারণ আপনার হাতটা ধুতে হয়, কানটা তো ধুতে হবে, ওটা তো একটা চামড়া, কানটা পরিষ্কার হয়ে যায়। তো আপনার এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার মনে হয় যে কানে পানি গেলে ওই পর্দাটা ফুটো থাকার জন্য পানিটা একদম মধ্যকর্ণে চলে যায়, মধ্যকর্ণে চলে গেলে আপনাকে প্রদাহটা বা ইনফেকশনটা আবার আসে। পাশাপাশি সারা একটা জিনিস, যে যাদের কান পাকা থাকে তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, টনসিলাইটিস, সাইনোসাইটিস হলে একটু ঠান্ডা লাগলেই মনে হয় আপনার কান পাকাটা বাড়ে। সেই ক্ষেত্রে আপনার কোনো ইএনটি বিশেষজ্ঞ দেখায়, যদি কানের পর্দা যদি আপনার সেফ ব্যাটি যেটা দুর্গন্ধ নাই, যদি ওরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি পর্দা লাগিয়ে নিতে পারেন। আর যদি কানে দুর্গন্ধ হয় তাহলে কিন্তু যে কোনো সময় আপনি কমপ্লিকেশনে জড়াই যেতে পারেন, ইভেন আপনি মারাও যেতে পারেন। সেক্ষেত্রে একজন চিকিৎসক দেখে মাস্টার সার্জারি আমরা বলি, আমার মনে এটা করাই না। হ্যাঁ, আসলে আপনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে ওরা সবচেয়ে ভালো হয়। যেটা বলছিলেন যে ওনার আসলে চিকিৎসাটা হচ্ছে না, কিন্তু চিকিৎসা প্রপারলি হচ্ছে না, উনি প্রপারলি হচ্ছে না, প্রপারলি হচ্ছে না, কারণ ব্যথা হচ্ছে, চিকিৎসা নিলে তো এই কমপ্লেইনটা থাকার কথা না, আপনার কমপ্লেইনটা থাকার কথা না। তো ওনার জন্য উপদেশ হচ্ছে একজন নাক কান গলা বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করা। আর আরেকটা জিনিস বোধহয় আমি একটু আপনাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, যে কারণ নাক কান গলার রোগের ক্ষেত্রে যে ইউসুফ ভাই বলছিলেন যে ওই অন্যান্য রোগ আছে কিনা দেখতে হবে, ঠিক একইভাবে বোধহয় যত্নটা একটা বিশাল ব্যাপার,
বিশেষ করে যত্নটা বিশাল ব্যাপার। এই যে আপনি চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনি আপনার ব্যাপারে কেয়ারফুল হলেন না, তাহলে তো হবে না। জানেনই না যে কি যত্ন নিতে হবে। যেমন একটা আমাদের দুটো জিনিস করতেই হবে, একটা হচ্ছে কানে যেন কোনো মতে পানি না যায়, এবং সেটা ওই কানফুটো রোগীর জন্য, নর্মাল রোগীর জন্য না। আর সেই জন্য সে কি করবে, কানের যে তুলো, একটা তুলো নেবে, তুলোকে তেলে ভিজাবেন, চিপে কানে প্লাগ করে দিতে পারেন। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে এয়ার প্লাগ কিনতেই পাওয়া যায় বাজারে, তবে সবচেয়ে ভালো হচ্ছে তুলাকে তেলে ভিজায় চিপে কানে দিবেন। এটা একদম রেগুলারলি করতে হবে। আরেকটা করতে হবে যেটা হচ্ছে সে ডুব দিয়ে গোসল করবে না, এবং এটা করবে যে এটা তোলা পানি দিয়ে গোসল করতে হবে। ডুব দিয়ে তো প্রশ্নই আসে, ড্রাইভিং করা, পুকুরে নামা, সাঁতার কাটাগুলো প্রশ্নই আসে না। তোলা পানি দিয়ে গোসল করতে হবে, তুলোকে তেলে ভিজায় চিপে কানে প্লাগ করে কানে গিয়ে দিই। ইউসুফ ফকির, আপনার কাছে আসছি যে আমরা আরেকটা খুব মানে কমন সমস্যা, সেটা হচ্ছে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ। তো আমরা প্রায়শই দেখি যে টনসিলের ইনফেকশন হলে আপনারা অপারেশনের কথা বলেন, কিন্তু বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অভিভাবকের কাছ থেকে প্রায়শই শুনি যে তারা অপারেশন করতে চান না। তো এই যে অপারেশন করতে না চাওয়া, বা আপনারা যথাযথ ক্ষেত্রে যদি অপারেশনের কথা বলেন, সেক্ষেত্রে অপারেশন না করে অন্য কোনো উপায় আছে কিনা, বা অপারেশন না করলে কি সমস্যা হতে পারে? এখন সেই ক্ষেত্রে রোগীর অভিভাবকরা ভয় পান অনেক সময়। রোগীর প্রবলেমটা কি, যদি দেখা যাচ্ছে যে তার টনসিলাইটিসের জন্য সে কানে কম শুনতেছে, যেটাকে অ্যাডুনেট বলি, জি জি, তো সেই ক্ষেত্রে তো করতেই হবে। তারপরে আবার যদি কারো থেকে স্লিপ অ্যাপনিয়া দেখা যাচ্ছে, রাত্রেবেলা বাচ্চা শুয়ে আছে, এগুলি নাই, খুব সাধারণ যে গলা ব্যথা হচ্ছে বারবার, না সেই ক্ষেত্রে আমি একটু সাহায্য করি। যে টনসিল অপারেশনের ব্যাপারে আমাদেরকে একটু, আমাদের রোগীদেরকেও সচেতন হতে হবে, আমরা তো ডাক্তার অবশ্যই সচেতন হব। এখানে যে ব্যাপারটা দাঁড়ায় যে টনসিল অপারেশন করতেই হবে, এটা কিন্তু এটা আমার পেশেন্টদেরকে আমি বুঝাই দিতে হবে, আমি বুঝাবো। আরটা হচ্ছে করলে করবেন, না করলে অসুবিধা নেই, আপনার হয়তো মাঝে মাঝে ডাক্তারের কাছে আসতে হবে। এখন করতেই হবে এই জিনিসটা কখন, তিনটে ব্যাপারে। একটা হচ্ছে আপনার টনসিলটা যদি এত বড় হয় যে ওটা আপনার খাদ্যনালী এবং শ্বাসনালীতে বাধার সৃষ্টি করে। আচ্ছা, এখন এটা পেশেন্ট বুঝবে কিভাবে তার খাদ্যনালীতে বাধার সৃষ্টি করছে বা শ্বাসনালীতে বাধার সৃষ্টি করছে, এটা রোগী বুঝবে কিভাবে? রোগী বুঝবে যে খাদ্যনালীতে যদি বাধার সৃষ্টি করে, পেশেন্ট ওই বাচ্চাটা খেতে চাইবে না, খেতে পারবে না, তার ডিগ্লুটিড ঢোক গিলতে তার খাওয়াটা নামবে না, অসুবিধা করবে, অবস্ট্রাক্ট হয়ে থাকবে। আরেকটা হচ্ছে শ্বাসনালীতে যেটা হয়, শ্বাসনালীর জন্য তার কমপ্লিকেশন হিসাবে পরবর্তী কমপ্লিকেশন তো একটা আছেই। আর যেটা আমার পেশেন্টরা, রোগীর অ্যাটেন্ডেন্স বা মা বাবা বুঝতে পারবেন, সেটা হচ্ছে রোগীটা বাচ্চাটা নাক ডাকতে পারে, নাক ডাকবে, রাতে ভালো করে সে ঘুমাতে পারবে না, বিছানায় এপিট ওপিট করবে, হাঁ করে ঘুমাবে, ঘামায় যাবে বাচ্চা। এই তিনটা চারটা কারণ হচ্ছে তার যে শ্বাসনালীতে বন্ধ হচ্ছে, এটা বোঝানো। এবং এটা ছাড়া কিন্তু পরবর্তী অনেকে বলে যে আমাদের কাছে এসে বলে, আমার তো 5 বছর আগে আপনি বলছেন অপারেশন করতে, আমি করি না, বাচ্চারা তো ভালো আছে, কিন্তু বাই দিস টাইম কিন্তু তার নানা প্রবলেম ডেভেলপ করে যায়। আচ্ছা, এর মধ্যে যেটা আমি বলছিলাম যে মানে সেই প্রবলেমগুলো তো আসলে অভিভাবক হয়তো বুঝেন না, আমরা বুঝে পেশেন্ট পেয়েছি বলছে, আমরা যে আপনার বাচ্চার মুখটা তো দাঁত উঠে গেল, চেহারাটা খারাপ হয়ে গেল, নাকটা চুরি হয়ে গেল, সে বলে ও ফুফুর চেহারা পেয়েছে বা ওর চাচার চেহারা পাইছে। যোগ করতে হবে, সেটা হচ্ছে অনেক বাচ্চা কানে কম শুনে অভিভাবক এই জিনিসটা বুঝে না। সেটা কিভাবে বুঝতে হবে যে তার স্কুল পারফরম্যান্স কমে যাবে, অথবা সবাই টেলিভিশন দেখতেছে, সে হঠাৎ করে সাউন্ড বাড়াই দিল। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো দিয়ে যে কথা বলছি এটা আইডেন্টিফাই করতে হবে। কিন্তু আসলে কানে কম শুনলেই যে অপারেশন করতে হবে সেটা তো আমার মনে হয় একটা আগেটা চিকিৎসা আছে। কানে কম শুনলে এটা আমরা চিকিৎসা দিব, চিকিৎসা দেওয়ার পরেই অপারেশন একটা চিকিৎসা, অপারেশনে একমাত্র চিকিৎসা না। ইউসুফ যে ভালো একটা পয়েন্ট আনছে, কিন্তু আমাদের মা বাবারা আমরা অনেক সময় এটা খেয়াল করতে পারি না যে আমার বাচ্চাটা কি কানে কম শুনছে কি শুনছে না। এটা কিন্তু খুব ভালো পয়েন্ট একটা, এটা কিন্তু এটার ব্যাপারেও কিন্তু এটা নেই যে হলেই যে অপারেশন করে ফেলবো তা না। আচ্ছা, অপারেশন নিয়ে একটা কথা আছে যে অনেকেই বলেন যে টনসিল তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, তো বাচ্চার যদি এটা অপারেশন করে ফেলা হয় তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কিনা? আসলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত, কিন্তু কতক্ষণ পর্যন্ত? এটা বেসিক্যালি আমাদের 3 বছর পর্যন্ত এটা ভালো ক্ষমতা থাকে। সেজন্য বলা হয় যে ওই যে আমি বললাম করতেই হবে, অ্যাবসলিউট ইন্ডিকেশন, ওর মধ্যে না পড়লে সাধারণত 3 বছর আগে এগুলো না করাই ভালো। এটা আপনি চিকিৎসা করে যদি এটাকে ঠিক রাখতে পারেন সেটাই ভালো, তবে ওই অ্যাবসলিউট করতেই হবে। ওর মধ্যে যদি পড়ে যায় তাহলে কারণ এই যে টনসিল যে তার যে আপনার রোগ প্রতিরোধে সাহায্য করে, ও তো একা মেম্বার না, আরো মেম্বার আছে যারা আপনার রোগ প্রতিরোধ করবে। তবে অবশ্যই আপনার ডিফেন্সের 10 জন লোক আপনার শূন্য ছিল, একজন কমে গেল, কিছু তো হয়তো কমতে পারে, তাই না? তো সেদিক থেকে একটা ব্যাপার আছে। আমাদের বডিতে 800 লিম্ফ নোড আছে, এটা লিম্ফোয়েড টিস্যু 800, 800 মধ্যে 300 আছে শুধু নাক কান গলায়, এই রিজনে, নেক রিজনে। আর একটা বাড়ির দারোয়ান দরকার আছে, কিন্তু দারোয়ান যখন করাপ্টেড হয়ে যায় মালিক কিন্তু তাকে অ্যালাউ করে না, ওই দুষ্ট গরুর শূন্য গোয়াল ভালো। তার জন্য টনসিল নিজেই যখন ইনফেক্টেড হয়ে যায় তখন সে নিজেই ছড়াইতে থাকে। হ্যাঁ, মানে সে তো তখন আর
রোগ প্রতিরোধ করে না, বরং অসুস্থ করে। আর অসুস্থ। তো ডাক্তার আবু ইউসুফ ফকির, আপনাকে অনেক ধন্যবাদ, এবং মহিউদ্দিন খান আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের বিদায় নিতে হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারা কষ্ট করে আমাদের অনুষ্ঠান দেখলেন, এই জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।